চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি প্রত্যেকটা গানই করেন এবং প্রত্যেকটা গানই বেশ পপুলার হয়। তার প্রত্যেকটা গানের কথা দর্শকরা এত পছন্দ করেন যে হয়তোবা কিছু গানের লাইন বললে আপনারা মনেও করতে পারবেন এবং কার কথা বলছি সেটা বুঝতে পারবেন। সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে, কি বুঝতে পারছেন তো? একটু জানি দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি আর কেউ নন, আপনার আমার সকলের পছন্দের এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে আরো অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা আসলে গানের জগতে যারা আছি তারা তো স্পেশালি আপনাকে চিনি এবং চেনেন। পাশাপাশি কিন্তু গানের সেক্টর ছাড়াও আপনাকে অনেক সেক্টরের মানুষ কাজ করতে দেখেছে, যদি আমি সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলি। কিন্তু একটু জানতে চাই যে গানের পেছনের আসার যে জার্নিটা, অনুপ্রেরণা স্বরূপ বা শুরু থেকে, অনেকে বলে ছোটবেলা থেকে গান করতাম বা ছোটবেলা থেকে শেখা, কিভাবে আসলে গানের জগতে আপনার আবির্ভাব হয়েছিল? আমার বংশে আসলে কেউ গান বাজনা করে না, গান বাজনার সাথে জড়িতও না। আমার ব্যাপারটা হচ্ছে হুট করে গান পছন্দ আমার ছোটবেলা থেকে, শুনতাম অনেক। বাট ওই যে একটা ডায়লগ খুব প্রচলিত আছে সমাজে, ওই যে যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি টাইপের, যদিও আমি কাউকে যেন অফেন্ডেড যেন কেউ না হয়, জাস্ট কথার কথা বললাম। সো ব্যাপারটা এরকম আর কি, যে কোনো কিছু মনে হয়েছে আমাকে তো ঠিকঠাক হবে না, সো গানটা পছন্দ করি, লেটস ট্রাই করতে করতেই তো। আচ্ছা, আপনার তো প্রত্যেকটা গানই মোটামুটি পপুলার এবং দর্শক জনপ্রিয়তা পেয়েছে। কি মনে হয় আসলে গান বেশি ভালো নাকি আপনি গাওয়ার পরে গানটা বেশি পপুলার হয়? কি মনে হয় দর্শকদের এত ভালোবাসা পাওয়ার তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু আপনার কাছে কি মনে হয় কোন কারণটা? আমার কাছে মনে হয় কি, প্রথমে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করি। আমার হচ্ছে যারা আমার গান শোনেন জানেন, প্রবাবলি হয়তো 10-12টা গানের ওইভাবে নাম বলতে পারবেন, বাট আমি গান করেছি 100-র বেশি। তার মানে সব গানই যে আমার জনপ্রিয় তাও না। লাইক আমার কাছে মনে হয় আমার প্রজেক্টের মধ্যে 90% ফেইল্ড প্রজেক্ট। বাট আমার ব্যাপারটা হচ্ছে যে আমি কখনো গিভ আপ করি না, গিভ আপ করতে পছন্দ করি না। আমার মনে হয় যে আমি 10টা করবো, 10টা ফেল করবে, তারপর আরও 10টা করবো, ওখানে যদি ফেল করে তাও করতেই থাকবো। সো আমি এফোর্টটা দিই আর চেষ্টা করি যেন মানুষের মানে দৈনন্দিন জীবনের সাথে, ফিলিংসের সাথে ম্যাচ করে। সো যেগুলো ম্যাচ করে যায় সেগুলা হয়তো আমি লাকি, বা দর্শক ভালোবাসেন, হয়তো বেশি বেশি বলেন আর কি, বাড়িয়ে বলেন। জি, আপনার তো একটি জনপ্রিয় গান রয়েছে, তাই তো আইলাম সাগরে। এই গানটির কথাই কিন্তু আমি বলছিলাম আসলে দর্শকদেরকে। এই গানটির পেছনের গল্পটা শুনবো, কিন্তু আগে আপনার কণ্ঠে গানটি শুনে নিতে চাই। ওকে, অল্প একটু শোনাই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বাহ, চমৎকার। যতবারই শুনি গানটা ততবারই ভালো লাগে। এই গানটির 120 মিলিয়ন ভিউ হয়েছে। কি মনে হয় আসলে এত ভিউ হওয়ার পেছনে কারণ এবং পেছনের গল্পটা অবশ্যই একটু জানতে চাই। অলরাইট, সো এই গানটা লেখার পেছন প্রধান কারণ তো সাগর তো আমি ভীষণ পছন্দ করি, যদিও পাহাড় আমার বেশি পছন্দ। মানে মানুষ যদি কম্পারিজন করে, এই দুইটার কম্পারিজন আসলে হয় না, বাট হ্যাঁ সাগর আমার অনেক পছন্দের। আমার মনে হয় অনেক মানে স্নিগ্ধতা, অনেক শান্তি, প্রশান্তি, লাইক দুঃখ থাকলে সেটা রেখে আসা যায়, সাগর একটা রিফ্রেশমেন্টের মতন। সো সেই জায়গা থেকে আসলে হুট করেই লেখা মনে হইলো যে সাগরে গিয়ে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াই, কিংবা ভালোবাসাবাসির কথা হচ্ছে সাগরে গিয়ে মানুষের সাথে মানুষের। বাট শুধু সাগরকে কেন্দ্র করে আমি খুঁজছিলাম যে শুধু সাগরের জন্য একটা গান, যে গানটা শুধু সাগরকে ডেডিকেট করা যায়। মানে সাগরও আমার কাছে একটা সত্তা। সো সেই জায়গা থেকে আসলে লেখা, যদিও গানটা লেখা হচ্ছে উইন্টারে কাঁথার নিচে শুয়ে শুয়ে, বাট যে ওই কল্পনা থেকে আর কি হঠাৎ করে ইমাজিনেশন করতে করতে বেশিরভাগ গান লেখা হয়। তো এখান থেকেই সাগর পাড়ে গানটা করা। অ্যান্ড আই ফেল্ট লাইক যে সাগরে গেলে আমার কেমন লাগতো, ওই জায়গার ব্যাপারটা আসলে মোমেন্টামটা ফিল করে গানটা লেখা। অ্যান্ড সামহাও হয়তো গায়কিটা, সুর, তারপর আমাদের যেটা হয় মোস্টলি আমরা কোনো গান খুব প্রফেশনালি কম্পোজ করি না বা করতাম না আগে, তখন যেটা হয়তো যে হুটহাট করে মনে হয়েছে খুব ন্যাচারালি ক্যান্ডিডভাবেই করতাম। সো আমার মনে হয় সেই জিনিসটা সাধারণ মানুষ যারা হচ্ছে আড্ডাদের সাগর পাড়ে গিয়ে এমনিতেই গান বাজনা করে তারা কানেক্ট করতে পেরেছে। সো সেই জন্যই হয়তো বা মানুষ এত ভালোবেসেছে। আচ্ছা, এরপরে কেন মনে হলো যে পাহাড় নিয়ে গান করবেন? আমার নিজেরই তো ইচ্ছা ছিল, বললাম যে পাহাড় আমার ভীষণ পছন্দ। আর এছাড়াও আমাকে যারা পাহাড় প্রেমী আছে, আমি নিজে যেহেতু পাহাড়ে অনেক ট্যুর করি, তারাও বলছিল যে ভাই
পাহাড় নিয়ে একটা গান হোক, পাহাড় নিয়ে পাহাড়ের জন্য ডেডিকেটেড একটা গান। তো মানে গান তো আর জোর করে করা জিনিস না। সো আমার যতক্ষণ মনে হয়েছে যে না ঠিক আছে ফাইন, আমার যখন ন্যাচারালি মন থেকে আসবে তখন করব। সো এই যে 2025-এ প্রবলি রিলিজ করলাম, হ্যাঁ 25-এর দিকে রিলিজ করলাম চল পাহাড় যাব। তো তারপরেই পাহাড় যাব গানটা করা আর কি। আচ্ছা, যদি বলি বাই প্রফেশনালি গানের জগতের বয়স কত বছর? বাই প্রফেশনালি ইটস বিন 9 years। ওকে, এবং আপনিও একজন তরুণ এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী, এবং এই প্রজন্মে কিন্তু আমরা অনেক কম্পিটিশন দেখতে পারি, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, ভালো ভালো সিঙ্গার আমরা পাচ্ছি। সো এই যে অল্প বয়সে গানের জগতে 9 বছর ক্যারিয়ার, অনেকের তো অনেক যুগান্তর ধরে থাকেন গানের জগতে, তারপর হয়তো বা একটা দুইটা গান পপুলার হয়, বাট আপনার ক্ষেত্রে যদি আমি দেখি যে অনেকটা গান, বেশ কয়েকটা গানই আপনি অনেক গান গাওয়ার পরেও বেশ কয়েকটা গানই কিন্তু দর্শক জনপ্রিয়তা অনেক বেশি পেয়েছে এবং দর্শকরা আপনাকে চিনতে পারেন, ভক্ত অনেক হয়েছে। অল্প বয়সে এত বেশি অ্যাচিভমেন্ট, এত বেশি সাকসেস, সব কিছু মিলিয়ে এইগুলো আসলে ধরে রাখার যে ব্যাপারটা কাজ করে, কি মনে হয় কতটুকু করতে পারছেন? এটা ডিফিকাল্ট আসলে অনেক। আমার যেমন হুট করে শুরু করা কেরিয়ার, এখান থেকে স্ট্রাগল করতে করতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে খুব বড় করে যে মাস্টার প্ল্যান করে কোনো কিছু করা তাও না, ইভেন আমার কখনো গান শেখাও হয়নি। আমার যেটা হয় যে প্রবাবলি বাইবর্ন ছিল ব্যাপারটা হয়তো ভেতরে, মানে এখন এমন না যে আমি খুব বিশাল লাইক মনি ঋষি টাইপের অনেক বিশাল কিছু হয়ে গেছি, এমন না। আমার জাস্ট স্টার্টিং, আমার মনে হয় আমার কেরিয়ার এখন প্রপার স্টার্টও হয়নি, কারণ আমি আমার নিজের পটেনশিয়ালে বিশ্বাস করি। আই ফিল লাইক যে হ্যাঁ আমি সামনে অনেক ভালো করতে পারবো, হয়তো অনেক ভালো গান গাওয়া বা অনেক ভালো ক্লাসিক্যাল বা অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত পাই না, বাট গানের যে ঝোঁক বা গানের ভেতরের যে ব্যাপারগুলো, এগুলো আমি মোটামুটি ফিল করতে পারি যে মানুষ কি পছন্দ করে, আমার সাথে কতটুকু কানেক্ট করতে পারবে গানের কথার সাথে। সো এই ব্যাপারটা তো আছে, একটা চ্যালেঞ্জ আছে। আর যত বেশি আসলে গানের পপুলারিটি বা মানুষ বেশি চিনছে জানছে, তত বেশি হচ্ছে দায়িত্ববোধ বাড়তে থাকে যে ওকে ফাইন, সো 8-9 বছর হয়ে গেছে, বেশ কিছু গান আসছে, এখন গান দিলে মানুষেরও এক্সপেকটেশনটা হয় যে না তাই তো এলাম সাগরের মতন আরেকটা গান, কিংবা ব্যাচেলার আইম ব্যাচেলার বা পোষা পাখি বা এরকম টাইপের একটা গান। আমি যেটা করার ট্রাই করতেছি আসলে যে মানুষ কি চাচ্ছে সেইটা যদি ফোকাস করে আসলে দৌড়াইতে থাকি, আমার কাছে মনে হয় আমি টায়ার্ড হয়ে যাবো একটা টাইমে। আমি ফোকাস করতেছি যে আমি নিজে কি চাচ্ছি, এই নিজেকে আমি অনেক ভাঙার ট্রাই করতেছি যে আমি আসলে নিজেকে কত বেশি এক্সপ্লোর করতে পারলাম। আমার কাছে মনে হয় আমি আমার ইনার মিকে যদি কানেক্ট করে গান করতে পারি অ্যান্ড সেইটা যদি ক্লিক করে মানুষের, যেমন তাই তো আমি সাগর এটার একটা উদাহরণ, যে আমি কি চাচ্ছি, আমার ফিলিংসটা আমি যখন গানের মাধ্যমে আনতে পারতেছি, সো ওইটাই আমি করার ট্রাই করতেছি। বিভিন্ন জনরার গান হচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন কথা। অ্যান্ড 2025-এর শুরুর দিকে হচ্ছে প্রথম আমার স্টুডিও করলাম। সো স্টুডিও করার পর থেকে ট্রাই করতেছি যে দেখি বিভিন্ন জনরার বিভিন্ন রকমের গান এক্সপ্লোর করবো। এবং এখন অডিয়েন্সের জন্য গুড নিউজ হচ্ছে যে গান পাবে, কারণ আমাদের কুড়েঘর ব্যান্ডের কথা যদি বলি, গত 5 বছরে আমরা একটা গান রিলিজ করিনি। বাট হ্যাঁ, এখন আমরা অনেক বেশি ফোকাস, আমরা ধরতে পারছি আমার কাছে মনে হয়। আর এটা আমি স্ট্রংলি বিশ্বাস করি যে আমার কেরিয়ার এখনও শুরু হয়নি, কারণ আমি জানি আমি কত রকমের কি পারি না পারি। সো ভবিষ্যতে ডেলিভার করতে পারলেই হইলো। মানে এখন বড় বড় কথা বলার চাইতে আমার মনে হয় কাজে কলমে মানুষ দেখতে পারবে। এই 2025-এর এই মাসে তো ইদানিং একটা গান চলে আসবে, সামনে আর আসতে থাকবে। আচ্ছা, বাহ, চমৎকার একটু কথা বলেছেন, ভালো লেগেছে যে আসলে এই যে অনেস্ট যে রিপ্লাইটা করা বা এভাবে বলা এবং বোঝা, এটা কিন্তু লাইফের মানুষের ক্যারিয়ারের একটা অ্যাচিভমেন্ট, এবং এটা নিয়ে কিন্তু আগামীতে এগিয়ে গেলে হয়তো বা ফিউচার আরও ভালো কিছু হয়। এবার একটু আসি সিরিয়াস একটা টপিকে, জুলাই আন্দোলন নিয়ে। যে আমরা ওই সময় দেখেছি আপনি বলেছিলেন যে জুলাই না এলে নিশ্চিত মরতাম, এরকম একটি স্টেটমেন্ট আপনি দিয়েছিলেন। ওই সময়টা আপনার জন্য মানে অবশ্যই এটা কেমন ছিল, এটা আমরাও কিছুটা দেখেছি। তারপরে একটু জানতে চাই আপনার উপর দিয়ে আসলে কি কি গেছে, বা আপনি মেন্টালি কিভাবে স্ট্রং ছিলেন? ওকে ফাইন, মেন্টালি হচ্ছে অনেক বেশি ব্রোকেন ছিলাম, এটা হচ্ছে একদম এক কথায় অ্যান্সার। প্রতিদিনই যেটা হইতো যে কান্না আসতো, খুব অসহায় ফিল হইতো যে যে মানুষজন আমার গান শুনছে, এমনও হয়েছে আমার গান শেয়ার দিয়েছে একটা ছেলেও মারা গেছে। সো এই টাইপের জিনিসপত্র অনেক ট্রমাটাইজ করতেছিল, বিভিন্ন মেয়েদের গায়ে হাত, তারপরে ছেলেরা রাস্তায় মারা যাইতেছে, বিভিন্ন কিছু। বাট আমি যদি বলি যে করার ক্ষেত্রে, যে আমার কাছে মনে হয় কিছুই করতে পারিনি, একদম কিচ্ছু না। মানে হয়তো আরও অনেক কিছু করতে পারতাম, পারি নাই। আমি খুব ভীতু মানুষ, আমি এই জায়গাটাতেই থাকতে চাই। যারা করার তারা করছে, তাদেরকে সেলুট। ওই মাদ্রাসার ছাত্ররা বা সাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মায়েরা বাবারা, রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক,
সবাই তাদেরকে স্যালুট জানাই, তেমন কিছু করতে পারিনি। তারপরেও হ্যাঁ প্রেশার ছিল অনেক, যেমন গভর্নমেন্ট হচ্ছে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা হচ্ছে চাচ্ছিল যেন সামহাও আমাকে দিয়ে তাদের প্রমোশন করে ছাত্রদেরকে কোনোভাবে ঘরে নেওয়া যায়, যেহেতু আমরা কনসার্ট করি বা বিভিন্ন সময় ফেসবুকে লেখালেখি করতেছি, গান করতেছি, সো অনেকেই পছন্দ করে, অনেকেই হয়তো কথা শুনবে সেজন্য ট্রাই করতেছিল, অনেক প্রেশার করতেছিল, তো বাসা থেকেও এইগুলোর জন্য পালায় টালে যেতে হয়েছে। ওগুলো ডিফারেন্ট কেস। এনিওয়ে, সো হ্যাঁ আমার কাছে মনে হয় যে জুলাইয়ে টাইমে বেঁচে গেছি, যে এটাও একটা লাকি ব্যাপার। কারণ যখন আমাকে প্রিভিয়াস গভর্নমেন্ট হচ্ছে প্রেশার দিচ্ছিল ওদের পক্ষে কাজ করার জন্য, এটা বিনিময়ে কত টাকা লাগবে, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, ওগুলো অনেক কিছু। সো যেহেতু করি নাই, ওদের কথা শুনি নাই, তো ওদের তো সব কিছু তো ওদের ছিল, তাই না? পুলিশ থেকে শুরু করে আইন আদালত এভরিথিং, মানে এমন থাকে না যে কোনো প্লেস ছিল না হাইড হওয়ার। সো বাসা থেকে পালাইছিলাম, আম্মুর সাথেও যোগাযোগ অফ ছিল, মনে হচ্ছিল যে আল্লাহ জানে কি হয়, 3 ভাই 3 জায়গায় ছিলাম, যে যদি কোনো এক ভাইরে ধরে টরে ফেলে আর বাকি 2জন যেন ঠিকঠাক থাকে। সিরিয়াস টপিকে যাচ্ছি, আসলে আপনাকে পেয়েছি, আমরা এবার একটু দর্শকদের আরেকটু একটা গান শোনাতে চাই, যেহেতু সমুদ্র নিয়ে গান হয়েছে, এবারে পাহাড় নিয়ে গান শোনাতে চাই আসলে। পাহাড় নিয়ে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। পাহাড় যাবোটা ছিল অনেকটা এরকম, চল পাহাড় যাব, পাহাড় যাব, জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, চল পাহাড় যাব, পাহাড় যাব, জুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। সো মাচ। আমরা তো আপনার যে গানগুলো, আপনার প্রত্যেকটা গানই কিন্তু একটা টপিকে থাকে, যেমন সমুদ্র, পাহাড়, এবং আপনি যে যে গানগুলো করেছেন সামাজিক ভাবে, সমাজে কিছু বিভিন্ন দিক আপনি তুলে ধরেছেন, এটা আসলে বিভিন্ন অসঙ্গতিও তুলে ধরে। সেই জায়গা থেকে এই ধরনের গান আসলে কিভাবে অনুপ্রাণিত করে বা সমাজ পরিবর্তনের জায়গা থেকে কিভাবে কাজ করে? আমার মনে হয় স্টার্টিংটা হয়েছিল এই ধরনের গান করা কোভিড-19 সময় থেকে, 21-এর দিকে, প্রবাবলি 20-এ অথবা 21-এ, যখন কোভিড বাংলাদেশে মোটামুটি ভালোভাবে ম্যাসিভলি হিট করে, মিডল ক্লাসের চাকরি চলে গেছে হ্যান ত্যান। তো ওই টাইমে আমার মনে হচ্ছিল যে কী করা যায়, কীভাবে করা যায়। তো আমার অত আসলে এমনিতে মানুষ হিসেবে আমার অত ডর ভয় নাই, হ্যাঁ। তো আমার এই কোভিড হবে, মারা যাবো এটা না, বাট চাচ্ছিলাম, খুব ভিতর থেকে ফিল হচ্ছিল যে কিছুটা করা যায় কিনা মানুষকে সামনে হেল্প করার জন্য। এখন আমি আর তখন কয়টা গান করি, আমি কি হেল্প করতে পারবো। তো তখন প্রবাবলি আমি ফার্স্ট ইস্যু ভিত্তিক গান করি, হচ্ছে না গানটার নাম ছিল মধ্যবিত্ত। অ্যান্ড ওইটা দিয়ে মনে হচ্ছিল যে মধ্যবিত্ত গানটা করি, মধ্যবিত্ত শ্রেণীর দুঃখ কষ্টটা বুঝে তোলার চেষ্টা করি, এটা থেকে একটা ফান্ড রেজ করি, এবং সেখান থেকে লেটস ট্রাই যে কিছু মানুষকে হেল্প করা যায় কিনা নিজের যেটুকু পারি। তো এটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আমার বড় ভাই, আমার যে মেন্টর দাদামণি কেন তানভীর সিদ্দিকী, তো দাদামণি আমাকে বলছিল যে দেখ, এটা খুব রিস্কি একটা ব্যাপার, বাংলাদেশের মানুষ কেউ করা অত বিশ্বাস করে না, সো গান করার পর যদি দেখো যে টাকা আসে নাই, তখন তো নিজের পকেট থেকে দিয়ে হলেও বলতে হবে যে কিছু হলো আসছে, কিছু করতেছি, না হলে বলবে যে টাকা আসছে তুই খেয়ে ফেলছো হ্যান দেন। আবার আমার কনফিডেন্স ছিল। সো ওই গান করার পর খুব ম্যাসিভলি হচ্ছে মানুষ পজিটিভলি এক্সপেক্ট করলো, 13-14 লাখ টাকার মতন মানুষ পাঠাইলো, আমরা বের হয়ে গেলাম, মানুষকে হেল্প করলাম, হ্যাঁ। আমরা প্রবাবলি আমার নাম্বারটা মনে আছে 2100 ফ্যামিলি মানে উই হ্যাভ রিচড, অ্যান্ড ডিরেক্টলি আর কি গিয়ে আমরা বড় টিম হয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় কাজ করলাম। অ্যান্ড তারপর থেকে আর আমার হচ্ছে একটা ব্যাপার কি, কোনো কিছু মানে ঝামেলা দেখলে বা অন্যায় অবিচার এগুলো দেখলে আমি চুপ থাকতে পারি না। সেটা কোথাওই না, আমার নিজের বংশের ভেতর হোক, সেটা আমার বাসার এলাকাতে হোক, নেত্রকোনাতে মানে আমার যে জেলাতে হোক, ঢাকায় হোক, কোথাওই না। তো সব জায়গায় তো আসলে বাংলা সিনেমার মতন ঢিসুমাইক আর ভিসুমাইক বললে তো সব উড়ে চলে যায় না। আমরা চাইলেও আসলে ইন্ডিভিজুয়ালি, আপনি দেখতেছেন কিছুটা হয়ে যাচ্ছে, আপনি ইন্ডিভিজুয়ালি একার কথায় খুব বেশি পরিবর্তন হয় না। বাট আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে যে গানটা একটা মাধ্যম হইতে পারে, যে গানের মাধ্যমে আমি যে ফিলটা করতেছি, প্রতিবাদ এটাও করি, এবং গানটা করলে মানুষ যেহেতু সহজে কথাগুলো বুঝে শোনে, এমনিতে কথা বলে মানুষ কি বক করতেছে, জ্ঞানে কথা বলতেছে, বাট গানটা করলে খুব সহজে মানুষকে বোঝানো যায়, কানেক্ট করা যায়। সো ওইভাবে করে আসলে বিভিন্ন ইস্যুস নিয়ে গান, এবং ওইগুলোও
এতটাও যে খুব ইজি পিজি ছিল ব্যাপারটা তা না, ওগুলো করে বিভিন্ন সময় আমার বাসা থেকে পালা যেতে হয়েছে, পুলিশের থ্রেট, সরকারি থ্রেট, হ্যান ত্যান। যেমন আমি বিভিন্ন টপিক, আমি যদি 2-1টা টপিকের কথা বলি, রাজা রাজ্যে সবাই গোলাম এই গানটা যখন করি তখনও এরকম বিশাল, এখন আর বলে লাভ নেই আসলে, ওই গভর্নমেন্ট তো নাই, তো ওখান থেকেও বিভিন্ন কল টল, এটা কেন করলাম, রাজা বলতে আমি কাকে মিন করছি, হ্যান ত্যান, এই গানের কোথাও করা যাবে না, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। কনসার্টও করতে পারিনি 4 বছর এই গানটা। তারপর হচ্ছে আবরারকে যখন মেরে ফেলা হলো বইটা, তখন আবরারকে নিয়ে গান করলাম। যখন মেজর সিনহাকে নিয়ে গান করলাম। যখন কি যেন মেয়েটার নাম ভুলে গেছি, ধর্ষিতা হইল, মানে ধর্ষণ করা হইলো একটা মেয়েকে, বা এটা তো হয়, এটা নিয়ে গান করলাম। মানে এমন এমন সেন্সিটিভ আসলে টপিকে বিভিন্ন সময় আমার মনের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছে, মানুষ সামহাও কানেক্ট করছে। তো এগুলো করে কখনো কখনো না, মোস্টলি মানুষ পজিটিভলি নিছে। বাট ওই যে বিভিন্ন চ্যালেঞ্জ তো ছিলই, বিভিন্ন সময় কখনো বাসাতে পালাইছি, কখনো মিথ্যা কথা বলতে হয়েছে যে না এটা তো আসলে এটা মিন করে করি না, ওইটা মিন করে করছি, বাট মানুষ আসলে যা বোঝার বুঝে নিচ্ছে। সো এটাই আসলে ম্যাটার করে। হ্যাঁ, দর্শকরা অনেক স্মার্ট আসলে। হ্যাঁ। আচ্ছা, এইবার একটু জানতে চাই যে বিয়ে কি করে ফেলেছেন গোপনে, নাকি করবেন, নাকি কি অবস্থায় আছে? কারণ আপনার তো অনেক ভক্ত আছে, অনেক নারী ভক্ত আছে, তারাও তো জানতে চান যে তাদের প্রিয় আসলে সঙ্গীত শিল্পীটা এখন কোন স্ট্যাটাসে আছেন। স্ট্যাটাস সিঙ্গেল এখন পর্যন্ত। সো কেমন ধরনের মেয়ে পছন্দ করেন তাসরিফ খান? এটা চাইবেন প্রবাবলি ওল্ড স্কুল টাইপের হইলেই ভালো। আচ্ছা, আমিও একটু আমার চিন্তা ভাবনা একটু ওল্ড স্কুল টাইপেরই, সো ওল্ড স্কুল টাইপ হইলে ভালো, একটু শালীন। দর্শকরা শুনছেন, মানে আসলে আমার কেমন আমি ডিসাইড করার যদিও কেউ না, বাট হ্যাঁ ওই যে থাকে না মনে মনে এক্সপেকটেশন, এটা উচিত না। কারণ এক একটা মানুষ আসলে এক একটা মানুষের মতো, যারে মানে যে মানুষটা যেমন তাকে তেমন থাকতে দেওয়া ভালো। বাট আমার কাছে মনে হয় একটু শালীন, একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, হয়তো আব্বা আম্মুর খোঁজ রাখতে পারবে, একটু সাংসারিক যাকে বলে, প্রবাবলি এরকম কেউ হলে আমার জন্য ভালো। কারণ আমি তো এমনিতেই আসলে বাসায় ওটা এত টাইম দিতে পারি না এখন, নিজেরে নিয়ে দৌড়াদৌড়ি, ট্যুর, হ্যান ত্যান। সো বিয়ে করলেও ওই যে থাকে না দায়িত্ববোধ তো থাকে, ওয়াইফকে টাইম দেওয়া, ওয়াইফের ফ্যামিলি হবে। বিয়ে তো আর শুধু আমার আর একটা মেয়ের মধ্যে হবে না, ফ্যামিলির অনেক কিছু ব্যাপার আছে। সো আমার সিস্টেমটা হচ্ছে যে কোনো কিছু করলে খুব ভালো করে আইদার, অথবা না। সো এই জন্য আমি অথবা নাতে এখন আসি, যখন মনে হবে যে না আমি প্রপার মেনটেন করতে পারবো সব, তখন ইনশাল্লাহ। আচ্ছা, দর্শকরা যারা স্পেশালি যারা নারী ভক্ত রয়েছেন তারা কিন্তু বেশ খুশি হয়েছেন। এখন যারা এরকম সাংসারিক তারা কিন্তু মনে মনে ভাবছেন যে আমার চান্সেস আছে এরকম কিছু একটা। ওকে, সো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।